রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও আমার একটা নতুন লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হাসিবাসি কাজকর্ম তো সমস্তটা হয়ে গেছে, এখন সোজা চলেছি রান্নাঘরে। আর এসেই আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সেই সাথে সাথে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি, যেটা বলতে পারো আমার প্রত্যেক দিনেরই অভ্যাস। আমাদের সকালবেলা তো সেইভাবে কোনো ব্রেকফাস্ট হয় না। এই যে আলু আর ভেন্ডি সিদ্ধ দিচ্ছি, আর বাবুদের জন্য স্কুলে যাওয়ার আগে একটু ডিম ভেজে নেব, এই আর কি। সকালবেলা ওই হালকা ফুলকা খাবার দাবার হয়, দুপুরবেলা ভারী রান্নাবান্না, আর সেই রান্নাবান্না যা থেকে যায় রাত্রেবেলা হয়। তার মধ্যে হয়তো রাত্রেবেলা কোনো রকম কোনো কিছু যদি দরকার পড়ে তাহলে সেইটা রান্না করে নেওয়া হয়। আর কি হয়, ওই যে ভাত নয়তো রুটি যে কোনো কিছু বানিয়ে নিতে হয়। আর আজকে না একটা বিস্কুটও বাড়িতে ছিল না, বাড়ন্ত ছিল, তো সেই জন্য মুড়ি দিয়েই আমার চা খেতে হলো। তবে জানো তো, মুড়ি জিনিসটা আমার কাছে ওই যে কেমন একটা অপছন্দের জিনিস, মানে খেলেও যেন খেতে ইচ্ছা করে না, ওই যে গাল ঝুলে যায়। তবে কি গালের মধ্যে নিয়ে কোনো রকম নাড়িয়ে চাড়িয়ে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপরে খেয়েছি। তো বিস্কুট ছিল না, আমার শাশুড়ি মা গেছেন আনতে, তো তিনি বলল যে আসতে সময় লাগবে। তো সে আস্তে আস্তে আমার চাটা খাওয়াও হয়ে গেছিলো। কেননা ওই যে গতকাল বলছিলাম না যে আজকে দুদাম দেবে ঠাকুর ঘরে, যেহেতু অম্বুবাচী রয়েছে, তো সেই জন্য তিনি গেছিলেন সকাল সকাল স্নান করে বাজারে, তো তখন নিয়ে এসেছে। আর আমার চাটাও সেই সময় খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওই যে একগাল মুড়ি দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, এইবারে সমস্ত কাজ করে নেব। তো আমার শাশুড়ি মা কিন্তু এখন ঠাকুর ঘরে এই যে বালতিতে করে জল নিয়ে যাচ্ছে, ঠাকুর ঘরটাকে মুছে ক্লিন করবে। ততক্ষণে আমার এদিকে ঘরদোর সমস্তটা মোছাও কমপ্লিট হয়ে যাবে। তো সেই মতো ঘরদোর মোছা হয়ে গেছে। এদিকে দেখো ভাতটা সবে সবে হলো। তো এবারে ভাতের মাঠটা ঝেড়ে নিয়ে এখন ওইদিকে বেশ কিছু কাজ বাকি আছে। এখনও ছোটোবাবু ঘুমিয়ে আছে, ওকে ডাক দিলাম, উঠলো না। আর এদিকে সকাল সকাল আমার শাশুড়ি মা যখন ওখানে বাজারে গেছিলো, সেই সময় তখন দাদা ভাই আবার হাতে মাছের টোপলা ধরিয়ে দিয়েছে। আর তাকে কথা বলেছে যে তুমি মাছের টোপলা নিয়ে যাও, আমি ততক্ষণে তোমার যা যা বাজার লাগবে সেগুলোকে আমি নিয়ে দিয়ে আসছি। তো ওই যে ওই এক কথায় সেই একই হলো, আমার শাশুড়ি মা মাছের ডিম নিয়ে চলে এসেছে বাজার করে, আর ওদিকে আমার হাজব্যান্ড আবার ঠাকুর ঘরের প্রসাদের যে বাজার সেটা করে নিয়ে এসে দিয়েছেন। তাহলে আর তার যেতে হলো না, কেননা ওই আধা রাস্তার থেকে তিনি ফিরে এসেছেন বললেই চলে। তো এইদিকে দেখো গত তো মোছা হয়ে গেছে, শুকিয়েও গেছে। এখন পা মোছাগুলো পাতিয়ে দিলাম। আর ওই দেখো দূরে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে কিন্তু একবারে মুছে টুচে পুজো দিতে বসে গেছেন, এখন ওখানে বসে বসে আম কাটছেন। আর এদিকে চলো বড়বাবুর গতকাল কি হয়েছিল, চোখে কেমন কি অবস্থা তোমাদেরকে একটু দেখায়। ওই দিক টাকা চোখ চোখ বন্ধ কর, টাকা ওই দিক ঘুরে টাকা, ওই দিক ঘুরে। আর জন্য খেলা করতে যাবি না, মনে থাকে যেন, ঠিক আছে? গাপ্পি গুপ্পি দেখছে বসে বসে, তোর ভাসু না কখন উঠবে। এবার তোর দেখে তো শোয়ানো দেখে একটা ঘর ঢুকাইছে মধ্যে, তুই শোয়ানোর দেখে ঢুকাইছিস। আর এর এখনো ঘুম ভাঙি নেই। এই এই তুই তো মশাই প্লেনে করে উড়াই নিয়ে যাবে। ওই যে উঠছে মশা, ঠান্ডা লাগছে বলে তুই ফ্যানটা বন্ধ করে নিলি। 9টা বেজে গেছে, ওঠ বিছনা তুলবো। আর এই যে ছোটো মহারাজ সবে সবে ঘুম থেকে উঠলো। বড়জনের মন মেজাজ খুব একটা ভালো নেই, বসে বসে এই মাছগুলোকে নিয়ে খেলছে। তো দেখতে পেলে ওখানে মাছগুলোর সঙ্গে খেলছে, একটু খাবার দিচ্ছে, এটা নিয়েই ওর মনটা মোটামুটি ফুর্তিলা হয়ে আছে। তবে জানো তো, আবার শুনছি হঠাৎ করে ওদেরকে পরীক্ষা নেবে। তো আগে থেকে কোনো রকম কোনো রুটিন দেয়নি, কোনো কিছুই না, বলেছে ওই 10-20 নম্বরের পরীক্ষা হয়, ওটাকে বারবার সিলেবাস হিসেবে না দিয়ে ওর থেকে বরঞ্চ আমরা একবারেই বাচ্চাদেরকে পরীক্ষা নিয়ে নেব। মানে সে হুটহাট করে নিয়েছে, আর যেদিনকে নিয়েছে সেদিনকারই বলেছে তোদের আজকে পরীক্ষা। তো বলো তো এটা মেনে নেওয়া যায়? বাচ্চারা তো সবসময় ঠিকঠাক করে পড়াশুনো করে না, ওই যতটুকু করে খামখেয়ালি। আর ওরা তো আর MA BA পাস করবে না, কিংবা মাধ্যমিকও দেবে না যে ওদের পরে একটা চাপ সৃষ্টি করব। বাচ্চারা হাসি খুশি মনে যত
যতটা পড়াশুনো করবে সেটাই ওরা মাথায় ধরে রাখতে পারবে। তাছাড়া তুমি যদি বলো সারাদিন পড়ে, তবে কিন্তু সেই পড়াটা হয়তো ওরা পড়বে, কিন্তু ক্ষণিকের জন্য, সেটা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য নয়। আর এই যে দেখো, এখন এই যে জামা কাপড়গুলো সোজা করতে বসেছি। এই সোজা করে তারপরে গিয়ে এক এক করে সমস্ত জামা কাপড় পাট করে নেব। আর সমস্ত জামা কাপড় কিন্তু একটু হিসাব বা বুদ্ধি করে পাট করতে হয়, তা না হলে জামা কাপড়গুলো আবার খুঁজে পাওয়া যায় না, একজনের তার একজনের জায়গায় এলোমেলো হয়ে যায়। ওই জন্য এক এক জিনিস এক এক রকমভাবে ভাঁজ করে এক এক জায়গায় তুলে রাখতে হয়। আর সেইভাবে গুছিয়ে না রাখলে আমার কিন্তু ঘর বাড়ির জামা কাপড় অগোছালো করে ফেলবে। এদিকে দেখো বালিশের কাভারগুলো কিন্তু সমস্তটা একসঙ্গে দিয়েছি ভাঁজ করে, যাতে করে আমার কাভারগুলো খুঁজতে আলাদা করে সময় না লাগে। যখনই যে কাভারটা বের করব তখন সেই কাভারের সাথে সাথে পিলো কভার, তারপরে সাইড কভার সমস্তটাই কিন্তু একই সাথে পেয়ে যাব। আর এই যে সমস্ত জামাকাপড় ভাঁজ করে নিলাম। আর এদিকে আগে থেকে আমি নাইটিগুলো এখানে ভাঁজ করে খাটের স্ট্যান্ডে রেখে দিয়েছি। চলো এইগুলোকে এবার গুছিয়ে নিই, তা না হলে কিন্তু ঘরের সোফাটা বর্ধনই করছে না। কেননা ঘরে তুমি হাজারো বিছনা গোছাও, যাই গোছাও না কেন, ঘরের মধ্যে যদি জামা কাপড় ঢিপ হয়ে থাকে তাহলে দেখবে ঘুরে ফিরে তোমার সেই নোংরা জায়গাটায় চোখ যাচ্ছে। সে তোমার কেন, বাড়িতে যদি কোনো অতিথি আসে বা কোনো কেউ আসে, তোমার কিন্তু সারাটা দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও তার নজরে যাবে না, তার নজরে যাবে ওই যে যেখানে এলোমেলো আছে, যেখানে অগোছালো আছে, ঠিক সেই জায়গাটায়। আর এদিকে দেখো ওই দেখো টিকটিকিতেও টিকটিক দিয়ে দিয়েছে, আমার মুখের কথা সে কেড়ে নিয়েছে। তবে জানি না বাবু ও সত্যি কথাই টিকটিক দেয় না মিথ্যা কথায় টিকটিক দেয়। তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও তো, যেরকম কথা বলতে বলতে টিকটিকিতে যদি ঠিক দেয়। আমি কখনো কখনো দেখি সত্যি কথার সময়ও টিকটিক দেয়, আবার কখনো কখনো দেখি মিথ্যা কথা। তবে আমি তো এখন সত্যি কথা বলেছি, এখন কোন সাপেক্ষে সে টিকটিক দিয়েছে জানি না বাবু। আর এদিকে আজকে সকাল সকালই বাবুর জন্য ভাতের সাথে ডিম ভাজাটাও বানিয়ে দিচ্ছি, কেননা ও গতকাল সেই যে বমি করেছিল তারপরে আর ভাতই খায়নি। তারপর ওর পাপা নিয়ে গেছিলো ডক্টরের কাছে রাত্রেবেলা, মানে সন্ধ্যার পরে। তো তার আগে একবার গেছিলো, ডক্টরের দোকান খোলা ছিল না। তো তারপরে যখন সন্ধ্যাবেলা নিয়ে গেছে, ওখান থেকে ও চাউমিন খেয়েছিল। তারপরে সেখান থেকে ওষুধ খেয়ে চোখে ড্রপ দিয়ে সে আর বাড়িতে এসে কোনো রকম ভাত খায়নি, ওইভাবে বেচারা ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে বলছে, ওমা কী খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি বলছি আদার্স কোনো কিছু খেতে হবে না, তুই যেহেতু গতকাল সেই সকালবেলা স্কুলে গেছিলো সেই সময় ভাত খেয়েছে, সে ভাত তো ওই যে দুপুরবেলা 4:30টার দিকে এসে বমি করে উঠিয়ে দিয়েছে, তাহলে আর পেটে কি থাকবে, এখন অন্য কোনো কিছুই দেবো না, এখন ভাত খেয়ে নিবি। তো ওকে এই যে ভাত দিয়েছি, ও এখনও স্নান করেনি। আর ছোটোবাবুর ভাত আবার আলাদা করে বেড়ে দিয়েছি, ও গেছে স্নানে। তো আমাকে বলছে, মা তোমার খাইয়ে দিতে হবে না, আমি আস্তে আস্তে বসে বসে খেয়ে নিই, ভাইসোনা ততক্ষণে স্নান করে আসুক। ওই জন্য সে গেছে ছোটোটা স্নান করতে, আর এদিকে বড়জন খেয়ে নিচ্ছে। আমি সবসময় বলি যে স্নান করে তারপরে গিয়ে খাওয়া দাওয়া সারবে। তবে আজকে অসুস্থ হয়ে আছে, আজকে আর কোনো কিছু বলিনি। আজকেরও বলছি বিশেষ করে যে তুই আগে খেয়ে দে, ওষুধটা খা, যেহেতু গতকাল তোমার সারাদিন বলতে গেলে না খাওয়া ভাত। তো অন্নদানা এমন না, তাকে না উপেক্ষা করা যায় না। একটা বেলা যদি ভাত না খাওয়া হয় তাহলে মনে হয় যেন বাচ্চাগুলো কতদিন ভাত খায়নি, তাদের মুখে হয়তো অন্নের যোগান কখন দেব তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে দেখো পর্তুলিকাগুলো কত সুন্দর ফুটেছে, তবে রোদ্দুর খুব একটা পাচ্ছে না বলে প্রত্যেকটা পর্তুলিকা কিন্তু ছোট ছোট হয়ে ফুটছে। তবে এই গাছটাকে আমি রাখি এই সাইডে একটা, মানে মুরগির ঘর আছে তার উপরে, তো সেখান থেকে যেই বৃষ্টি পড়ে ঝপঝপিয়ে নিচে নেমে যায়। তো কি করব, ওই জন্য ওখানে এনে রেখে দিয়েছি। আর ওখানে ছায়া, খুব একটা রোদ্দুর পড়ে না, তার জন্য কিন্তু খুব একটা বেশি ফুলও দিচ্ছে না। আর এদিকে যে মানি প্লান্টটা আমার রান্নাঘরে কেচের মাথার উপরে থাকে, সেটাই দেখছি প্রচুর পরিমাণে তেল চিটকি হয়ে গেছে। ওই জন্য তাকে বের করে এনে সার্ফ জল দিয়ে আগে ভালো করে ফ্রেশ করে নিয়েছি তার পাতাগুলো। আর তারপরে এই যে এখন চিরুনিগুলো ভালো করে একটু মানে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেব। এখন আবার সার্ফের কুটোর মুটকি নয় তো খুলতে হবে, তো ওটা মুটকি আটকি উপরে তুলে রেখে দিয়েছি। আমার খেয়ালও ছিল না যে আমি চিরুনিগুলো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব। খুব একটা নোংরা হয়নি, তবে ওই যে না পরিষ্কার করলে দেখতে কেমন অপরিচ্ছন্ন হয়ে যায়, আর বেশি নোংরা হয়ে গেলে তখন নিজের চোখেই বাধে। যাক, চিরুনিগুলো অবশেষে পরিষ্কার করা হলো, আমার অনেক দিনের একটা কাজ মোটামুটি কমপ্লিট করতে পারলাম। আর এদিকে দেখো হঠাৎ করে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। তো এদিকে তোমরা বুঝতে পারছো কিনা বলতে পারবো না, কিন্তু এখানে কিন্তু অল্প অল্প 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, কিন্তু তার আগে ঝপঝপিয়ে আসলো। সেটা দেখে আমি দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে উঠেছি, তারপরে এদিকে বৃষ্টি একেবারে উধাও।
আর এই দেখো সকালবেলা থেকে তো ওয়েদার মোটামুটি ভালো ছিল, কোনো রকম বৃষ্টি বর্ষা নেই কালকে রাত্রেবেলা থেকে। আর এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে ঝপঝপিয়ে বৃষ্টি আসছে। আমি সিঁড়ি দিয়ে দৌড়ে আসতে আসতে দেখি বৃষ্টি আমার গায়ে। আবার এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম দড়িতে, মেলে দিতে দিতে আবার এই যে বৃষ্টি আসছে। তো চলো এবারে নিচে যাই। ভেবেছিলাম কাঠের উনুনে রান্না করবো, তার জন্য হাড়ির নিচে কাদাও লাগিয়েছিলাম। যে পরিমাণে বৃষ্টি এসেছে এখন আর মনে হচ্ছে না যে উনুনে রান্না করা যাবে। তো ওই কাদামাটি আবার ধুয়ে ফের আমার গ্যাসেই রান্না করতে হবে। চলো সাথে থাকো, এখনো সবজি টবজি কাটার আছে, সেগুলোকে কেটে কুটে গুছিয়ে নিই। আর এই দেখো নিচে নেমে এসে সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছে। আর আজকে কিন্তু পটলের খোসাগুলো ফেলে দেয়নি, আজকে শুধুমাত্র পটলের খোসাই বাটা করব। আর ওদিকে আলু আর বেগুন দিয়ে মোটামুটি একটা ভাজা করব ডিম দিয়ে, আর পটল আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি। তো সমস্ত কিছু ওইদিকে রেডি করে নিয়েছে। এখন আগে ভাবছি পটলগুলোকে ভেজে নেব, আলু ভেজে নেব, তারপরে কি আর বাদবাকি কাজ। কেননা রান্নাঘরে যত রকমের সবজি আসে তার মধ্যে ওই যে সব থেকে বড় মারাত্মক ক্ষতিকর জিনিস হলো এই পটল। এই জানো তো, যতই তুমি ভাজো না কেন, ভাজার পরে একেবারে কড়াই পুড়ে যাবে, পটল পুড়ে যাবে, যেই না জল দেবে সেই দেখবে আবার সেই পটল টাটকা হয়ে গেছে। তো এই যে এখন পটলগুলোকে ভাজতে বসিয়েছি। আর এদিকে মাছের ডিমটাকে একটু ম্যারিনেট করব। তার জন্য কিন্তু আমি এদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আর এই পেঁয়াজটা চোপারে দিলে কিন্তু খুব সুন্দর দেখেছো একটা মিহি পেস্ট হয়ে যায়। আর এতে করে না মাছের ডিমগুলো খেতে বেশ ভালোও লাগে। আর আগে কি করতাম, মাছের ডিম নর্মালি এমনি ভেজে রান্না করতাম, তবে দেখেছি সেগুলো না ঝোলের মধ্যে দিলে কেমন শক্ত হয়ে যেত। আর এখন এই যে যবে থেকে পেঁয়াজ আর লঙ্কা কুচি, তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে চটকে নিয়ে একেবারে মাছের ডিমের যে মধ্যে যেটা থাকে, যে একটা সুতোর মতো ভাব, সেই ভাবটাকে কাটিয়ে নিয়ে পুরো চটকে নিয়ে তারপরে দেখেছো এই যে সুন্দর করে এখন হাতা দিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এগুলো ভাজা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব। তো এগুলো তো আর মাপ অনুযায়ী দেওয়া যায় না, যতই তুমি মাপ অনুযায়ী দাও তবুও কিন্তু একটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওদিকে আমি পটল আলুগুলো কিন্তু ভেজে নিয়ে তার মধ্যে এই যে বেসিক যে মশলাগুলো হয় সেগুলোকে দিয়ে কষিয়ে নিয়ে এখন এই যে ডিম, পটল, আলু যেগুলো ভাজা হয়েছে সবগুলো কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে মোটামুটি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। আর ওদিকে দেখতেই পাচ্ছ এখনও ফ্রাই প্যানে কিন্তু এক স্টেপের ডিম ভাজা আছে, তবে এখন তলায় কম তেল হয়ে গেছে বলে একটু দেখছি তলাটা পোড়া পোড়া লেগে গেছে। তবে আর তেল দেবো না, এই ডিম ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। ঠিক তেমনই প্রয়োজন অপ্রয়োজনীয় কিছু মানুষ আছে, তাদেরকে যদি তুমি তেল দিয়ে চলো তাহলে কিন্তু তখন তার দাম বেড়ে যায়। আর সে মনে করে তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, আর তখন সে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। ওই যে তুমি তেল দিয়ে যদি চলতে পারো তাহলে তোমার কাছে তার মূল্য আছে, আর তেল না দিতে পারলে এই সংসারে কিংবা এই জীবনে কখনো কারোর কাছে কিন্তু তুমি মূল্যহীন হয়েই থাকবে। আর এই সংসারে মানুষের ব্যক্তিত্ব, মানুষের পরিচয় সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো কাউকে তেল মেরে চলা। কেননা তুমি তাকে যতক্ষণই তেল মেরে চলবে সে ততক্ষণ তোমার পাশে থাকবে, আর তুমি যবে থেকে তেল মারা বন্ধ করে দেবে ততক্ষণ দেখবে যে তোমার থেকে সে কতটা দূরে সরে গেছে। এই তেল জিনিসটা যে এই সম্পর্কের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ এতদিনে ভালোভাবে বুঝে গেছি। তবে কি জানো তো, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কখনো কষ্ট দিয়ে তুমি হয়তো ভাববে আমি এখন শক্তিশালী হয়ে আছি। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকে বেশি কিন্তু শক্তিশালী। সে কিন্তু দিনে দিনে তার রূপ, তার পরিবর্তন সমস্তটাই কিন্তু পাল্টে দেয়। আজ তুমি নিজেকে যে শক্তিশালীর জায়গায় বসিয়েছো, আর যাকে তুমি কষ্ট দিচ্ছ সে কিন্তু তোমার কাছে নিচু হয়ে যাচ্ছে। কিন্তু সময় একদিন তার যদি কোনো অন্যায় বা দোষ না থাকে তাকেই কিন্তু একসময় উচ্চ স্তরে পৌঁছে দেবে। শুধুমাত্র কিছু কিছু মানুষের ওই যে মুখের উপরে বচন বা বাক্য প্রলাপ না করে চুপ থাকাই শ্রেয়। শুধুমাত্র আস্থা রাখতে হবে ভগবানের উপরে। সেজন যদি আছে তাহলে ঠিক তোমাকে এই দিন থেকে পার করে দেবে। আর তুমি যে মানে পরিস্থিতি এখন ফেস করছো সেই পরিস্থিতি থেকে ঠিক এক সময় সে তোমাকে তুলে ধরবে। কেননা অতি উঁচু হওয়া খুবই ভালো না। অতি উঁচু হলে ওই যে কথাই বলে না যে অতি উঁচু হলে ঝড়ে ভেঙে যাবে, আর অতি নিচু হলে ছাগলে মুড়ো করে খাবে। আর যদি তুমি মাঝামাঝি চলো তাহলে কিন্তু সময়, পরিবর্তন, সুযোগ সব কিছুই তুমি পাবে। তো পরিবর্তনই হলো সংসারের নিয়ম, এটা তো মানতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে রেখে দিয়েছে তুমি কিন্তু কখনো কোনো কিছু নিয়ে আসোনি, তুমি কি নিয়ে এসেছো?
যে তুমি ভাবছো তুমি কি হারিয়েছো যে কাঁদছো, তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা কিছু পেয়েছো এখান থেকে পেয়েছো। তাই ভাবনা চিন্তা বাদ দাও, যা আছে কপালে সেটাই হবে। এই হলো ভাগ্য বিধাতার লিখন। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করেছি সেটা তো দেখলে, পটলের খোসা ভাজা করেছি, আর তোমার আলু আর বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে একটু শুকনা শুকনা করেছি, আর ওদিকে পটল আলু দিয়ে মাছের ডিমের ঝোল। ব্যাস এই হলো আজকে রান্নাবান্না। তো চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের কমেন্ট করে নিই। নাজনীন ব্লগ থেকে দিদি ভাই, ছোট্ট পাখি থেকে দিদি ভাই, রূপা দেব অফিসিয়াল, রিমা ঘোষ, আমাদের গল্প কথা, টুম্পা সানা, লাবণী আদক, রীতা রয়, সুমন দাস, দিয়া দত্ত, সুদীপ্ত দেবনাথ, মনোয়ারা, অর্পিতা দিদি ভাই, রাজিয়া খান, দোলা দাস, রাখি আর টুম্পা মাঝি। তোমরা সকলে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিওতে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এত মিষ্টি কমেন্টের জন্য। আর আশা রাখি তোমাদের কাছে প্রতিদিন এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের। আর দেখো ইতিমধ্যে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরকে সেইভাবে ফুল অর্পণ করছে না, নিচে সাদা ফুল গাছ থেকে ফুল তুলে আমার শাশুড়িমা শুধুমাত্র গোপাল সেবা দিয়ে যাচ্ছেন, আর আমি এখন ছাদ বাগানে ফুল তোলার মৌকা পেয়েছি। তো এই যে এখন আমি দুটো লাল জবা তুলে নেব, একটা সূর্যদেবকে দেব, একটা আমার বাজরাংবালিকে দেব, আর হলুদ ফুল নিয়েছি ভোলা বাবা আর নন্দীকে দেব, আর বেশ কিছু নয়নতারা নিয়ে নেব, গোপাল সোনাকে দিয়ে দেব। ব্যাস আর এই তো স্নান সেরে এসে আগে মুখে ভালো করে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিয়েছি প্রতিদিনের মতো। আর এদিকে দেখো এই বাটিটাকে সুন্দর করে নয়নতারা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই বালুগড়িটা যখনই আমি দেখি তখনই মনে হয় কি এটাকে একটু উল্টে দিই। তো এখনও সেরকমই 10 সেকেন্ডের জন্য তাকে আবার উল্টে দিলাম, আর দিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে প্রতিদিনের মতো। আর আজও কিন্তু এখনও ঠাকুর ঘরটা ঢাকা আছে, তো আজ আর ঠাকুর ঘর খুলবে না। গতকাল আমার শাশুড়ি মা ঠাকুর ঘরটাকে খুলে পরিষ্কার করে আবারও নতুনভাবে সাজিয়ে নেবেন। আর আমি গতকাল থেকে আবারও মায়ের মুখ, সমস্ত ঠাকুরের মুখ দেখতে পাবো, কেননা মা ছাড়া যেন এই দুনিয়ায় সব কিছুই অন্ধকার। মা না হলে কোনো কিছুই কিন্তু দেখা সম্ভব হতো না। মাই হলো সর্বশ্রেষ্ঠ। যেই কৃষ্ণ সেই কালী, যাকে সেবা করবে যেভাবেই করবে শুধুমাত্র ভক্তি মনে করলেই কিন্তু সবটাই পাবে। সাদে মেটে না কভু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা দেখে, যতবার দেখি মাগো তোমায় আমি। আর আমাদের গোপুসোনাকে এই ড্রেসটা পরলে মনে হয় যেন একদম ময়ূরের পাংখা লাগাইছে। তো যাই হোক আজকে কিন্তু আমার শাশুড়ি মা গোপুসোনার ড্রেসটা উল্টো করে পরিয়েছেন, সেটা হয়তো তোমরা ঠিকঠাক করে দেখলেই বুঝতে পারবে। তো চলো আজকে তাহলে আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।